বিভা ক্যাফেতে শুনছেন স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমসের কাহিনী আ স্টাডি ইন স্কারলেট। আজ শুনবেন পঞ্চম পর্ব। লুসি, লুসি, আমায় যে যেতে হবে। এবারে তোমাকে সঙ্গে নিতে পারলাম না, কিন্তু কিন্তু পরের বার নিয়ে যাব। তুমি তুমি যাবে তো? যাব। আবার কবে আসবে? মাস দুই তো লাগবেই। ফিরেই আমাদের বিয়েটা সেরে ফেলবো, কেউ আটকাতে পারবে না। বিয়ে? কিন্তু কিন্তু আমার বাবা? তোমার বাবা সব জানেন। একটাই শর্ত রেখেছেন, রূপোর খনিতে কাজ দেখাতে হবে। সেটাও হয়ে যাবে, চিন্তা করো না। তোমরা দুজনে কথা বলে সবকিছু ঠিক করে নিয়েছো, আর আমায় জানাওনি। আমি আর কথাই বলবো না, যাও। লুসি, তাহলে তাহলে এই কথাই রইল। তোমার মায়ের জাল বড় কঠিন, বড় জটিল। যত থাকবো মন তত বাধা পড়বে সেই জালে। না 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 না, আর দেরি করা যাবে না। ওরা ওরা গিরিখাদের দিকে আমার জন্য অপেক্ষা করছে। আসি তাহলে, মাস দুয়ের মধ্যে আবার দেখা হবে আমাদের। বিদায় প্রিয়তমা, বিদায় বিদায়। জেফারসন হোপ সল্ট লেক সিটি ছেড়ে যাওয়ার পর কেটে গেছে প্রায় 3 সপ্তাহ। আস্তে আস্তে জন ফেরিয়ারের মন খারাপ করছে। করবে নাই বা কেন? হোপ ফিরলেই তার হাতে তুলে দিতে হবে নিজের প্রাণাধিক প্রিয় কন্যা লুসিকে। লুসি আর তার নিজের কাছে থাকবে না, হয়ে যাবে পরের ঘরের। তবে একদিকে ভালোই, জন ফেরিয়ার মনে মনে ঠিক করেই রেখেছিল সে আর যাই হোক মর্মনদের সঙ্গে লুসির বিয়ে দেবে না। মর্মনদের সঙ্গে বিয়ে হলে মান সম্মান যাবে, লজ্জায় মাথা কাটা যাবে। ওটা আবার বিয়ে নাকি? হতে পারে সে নিজেই এই ধর্ম ধারণ করতে বাধ্য হয়েছে, কিন্তু মেয়ের বিয়ের ব্যাপারটা সে নিজের ইচ্ছে মতোই পরিচালনা করবে। তবে যাই করুক, তা করতে হবে গোপনে। ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে মুখ খুলতে যাওয়া বোকামির কাজ, অত্যন্ত বিপজ্জনক। হ্যাঁ, বিপজ্জনক তো বটেই, এতটাই সাংঘাতিক যে খুব ভালো মানুষও মর্মনদের ধর্ম নিয়ে মুখ খোলে না, ভয় পায়। ধর্ম নিয়ে বলা সোজাসাপটা একটা কথাকে অন্যভাবে ব্যাখ্যা করা হবে, আর তারপর নেমে আসবে শাস্তির খাঁড়া। এই নিগ্রহ একটা চক্রের মতো। একটা সময় যারা ধর্ম নিয়ে কথা বলার জন্য শাস্তির মুখে পড়েছে, এখন তারাই আবার অন্যদের শাস্তি দিচ্ছে। উটায় ধর্মের ব্যাপারে কিছু বললে যে পরিমাণ নিগ্রহ করা হয়, তা মনে হয় ইটালির গুপ্ত সমিতি, জার্মানির ভেমিক কোর্ট বা স্প্যানিশ ইকুইজিশনের দ্বারাও করা হয় না। এক অদ্ভুত রহস্যের আবরণে মোড়া একটা সংস্থা এরা। এরা অজেয়, মহাশক্তিমান। এরা সবার খবর রাখে। এই সংগঠন কারা চালায় তা কেউ জানে না, কেউ তাদের স্বচক্ষে দেখেনি, কিন্তু তবুও বিচার নেমে আসে। যেই মুখ খোলে সেই লোপাট হয়ে যায়। মরে গেছে কিনা সে খবরও মেলে না। বাড়ির লোক পথ চেয়ে বসে থাকে বছরের পর বছর, কিন্তু সে আর ঘরে ফেরে না। এই সংগঠনের ভয়ে কেউ টু শব্দটি করে না। একটা সময় মর্মনদের মধ্যে নারীর সংখ্যা কমে গেছিল। সমাজে নারী আর পুরুষের ভারসাম্য ঠিক না থাকলে সেই সমাজ ধ্বংসের দিকে এগোয়। তার উপর মর্মনদের মধ্যে আবার বহু বিবাহের প্রচলন রয়েছে। অদ্ভুত কিছু গুজব শোনা যেতে লাগলো সেই সময়। কেউ বলল আঁধার নামলেই নাকি চড়ে বেড়ায় দুর্ধর্ষ আততায়ীর দল। পথিকদের পেলে সশস্ত্র আক্রমণ চালিয়ে হিংস্র সাপদের মতোই তারা অর্থ, নারী ছিনিয়ে আনে। এ সমস্ত পাপাচার বা দানবীয় ঘটনা কেবল জনশ্রুতি নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রমাণও মিলেছে।
নামও শোনা যায় এসব দুর্বৃত্ত সংগঠনের, ডে নাইট ব্যান্ড, অ্যাভেঞ্জিং অ্যাঞ্জেলস। ঐশাচিক এসব নাম শুনলে বুক কেঁপে ওঠে। এইসব তথ্য প্রমাণ নাম সামনে আসার পর লোকের ভয় তো কমেইনি, উপরন্তু বেড়েছে। কিন্তু লোকগুলো কে বা কারা তা কেউ জানে না। নির্মম এই সমিতি দিনের পর দিন ধর্মের নামে হত্যালীলা চালিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ তাদের টিকিটিও স্পর্শ করতে পারেনি। ধর্মের নামে চলা এই অধর্ম, ধর্মের অবতারদের নির্মম অভিসন্ধির কথা কাকে বলবে? যাকে বলবে দেখা গেল সেই হয়তো চক্রের মাথা। নিজের খুব কাছের বন্ধুকেও এসব ক্ষেত্রে বিশ্বাস করা যায় না। দিনের বেলায় মুখ খুললে হয়তো রাতেই সেই বন্ধুটি আসবে অন্য রূপ ধরে। তখন তার হাতে থাকবে অস্ত্র। চরম মূল্য দিতে হবে মুখ খোলার জন্য। একদিন ভোরবেলা জন ফেরিয়ার যখন ক্ষেতের দিকে যাবে বলে প্রস্তুত হচ্ছে, তখন বাইরের গেটে শব্দ হলো। কেউ ঢুকছে। জানলা দিয়ে বাইরে তাকালো জন। ব্রিঘাম ইয়াংকে ঢুকতে দেখল সে। চমকে উঠল, ইয়াং নিজে এসেছে। ফেরিয়ার বুঝেছে অশনি সংকেতটা, আর বুঝতেই শিহরণ খেলে গেল তার সারা দেহে। আসুন আসুন। মর্মন্তের মুরব্বীর স্বয়ং তার বাড়িতে পা রেখেছেন যখন, খাতির তো করতেই হয়। জনও করল। জন যথাযথভাবে অভিবাদন জানালেও ব্রিঘহ্যামের প্রত্যুত্তরটা শীতল মনে হলো। ব্রাদার ফেরিয়ার, এখানে যাদের তুমি বন্ধু হিসেবে পেয়েছো তারা প্রত্যেকেই মর্মন ধর্মের প্রতি আস্থাবান। মনে পড়ে যখন তুমি নির্জন মরুভূমিতে মরতে বসেছিলে, আমরাই তোমাকে উদ্ধার করেছিলাম, তোমাকে খাদ্য পানি দিয়েছিলাম। তারপর তুমি আমাদের আশ্রিত রূপে দেশে এলে। এখানে তোমাকে জমি জায়গা দিয়ে আমরাই ঠাঁই দিলাম। আমাদের ছত্র ছায়াতেই তুমি আজ 5 জনের একজন হয়ে উঠেছ। তা আপনি ঠিকই বলেছেন, তা সর্বৈব সত্য। আমি যে খবর পেয়েছি তুমি আমাদের ধর্মকে ঠিকঠাক পালন করছো না। মানে আমি তো নিয়মিত চাঁদা দিচ্ছি, উপাসনা করছি, আমার তো কোনো বিয়ে করেছো? না, করিনি। আসলে বিবাহের প্রয়োজনটাই আমি বোধ করিনি। তাছাড়া আমার মেয়ে রয়েছে, তাকে দেখাশোনা করি। আমাদের সমাজে এমনিতেই মেয়ের সংখ্যা কম। সত্যিই যাদের বিয়ে করার দরকার তারাই না হয় করুক। বেশ ভালো কথা। তোমার মেয়ের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। তোমার মেয়ে তো বেশ ফুটফুটে হয়েছে, মান্যগণ্যের লোকেদের নজরেও পড়েছে শুনেছি। ব্রিঘহ্যামের মুখের কথাগুলো শুনে জন ফেরিয়ারের বুক ধকধক করতে লাগল। ব্রিঘহ্যাম বলে চললেন, মেয়ে তো তোমার ভালোই, তবে অন্য কিছু কথাও যে আমার কানে এসেছে ভাই। তোমার মেয়েটি নাকি অন্য কোনো এক বিধর্মী পুরুষের বাগদত্তা। তবে আমি খবরটা গুজব বলেই ধরেছি। বাড়িতে সুন্দরী মেয়ে থাকলে অমন কত কথাই রটে, তাই না? আচ্ছা বলছি, সেন্ট জোসেফ স্মিথের উক্তি মনে আছে তোমার? প্রত্যেক মেয়ের বিয়ে হোক তার নিজের ধর্মের পুরুষের সাথে। বিধর্মী পুরুষকে বিয়ে করার মানে নরকের দরজা নিজে হাতে খুলে দেওয়া। মহাপাপ। ধর্মের প্রতিটা নীতি যেহেতু তুমি অক্ষরে অক্ষরে পালন করো, তাই আমি আশা করব যে তুমি নিজের মেয়ের বিয়েটাও বিধর্মীর সঙ্গে দেবে না। নরকগামী হওয়ার ইচ্ছে তোমার নিশ্চয়ই নেই। জন কোনো কথাই বলতে পারে না। সম্ভবত তার বলার কিছু নেইও। ব্রিঘহ্যাম এবার একটু নরম সুরে বলতে শুরু করে, দেখো ভাই ফেরিয়ার, তোমার উপর আমার পূর্ণ আস্থা থাকলে ওই একটা ব্যাপারে আমি তোমাকে যাচাই করতে চাই।
চারজন বয়স্ক মানুষ মিলে এই সিদ্ধান্ত নিয়েছে তোমার মেয়ের বয়স খুব কম। আমি এটা চাই না যে বুড়ো হাবড়ার সঙ্গে তার বিয়ে হোক। তোমার মেয়ের তো নিজস্ব মতও আছে, আর তাছাড়া বয়স্কদের হারেম এখন এমনিতেই ভরে গেছে। এবার তো আমাদের ছেলেপুলের কথাটাও ভাবতে হবে নাকি? স্ট্যান্ডারসনের একটা ছেলে আর ড্রাইভারের দুটো। তোমার মেয়েকে পুত্রবধূ রূপে বরণ করতে স্ট্যান্ডারসন বা ড্রাইভার খুশি হবে। এদের কারো একটি ছেলেকে বেছে নিক লুসি। ছেলেগুলোর বয়স কম, ধার্মিক এবং টাকা পয়সার কোনো অভাব নেই। সমস্যা তো হওয়ার কথা নয় নিশ্চয়ই। জনের কপালে দুশ্চিন্তার গভীর ভাঁজ পড়েছে। মুখে কোনো কথা নেই, তবে একটা কিছু তো বলতেই হবে এবার। সে বলল, সবই তো শুনলাম, তবে আমার মেয়ের বয়স খুবই কম। আপনি আমাকে একটু সময় দিন, ভাবি। 1 মাস সময় দিলাম, তারপরে নিশ্চয়ই জবাবটা পেয়ে যাব। কথা শেষ করে উঠে দাঁড়ালো ব্রিঘাম। বেরোবার আগে বেশ কঠিন স্বরেই বলল, মরমনদের 4 মুরব্বীর আদেশ অমান্য করার থেকে মরুভূমিতে পড়ে থাকা অনেক বেশি ভালো। এই কথাটা যেন মাথায় থাকে। শাসানোর ভঙ্গিতে কথাগুলো বলেই ব্রিঘাম বেরিয়ে গেল। এদিকে জন ফেরিয়ারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে 7 পাঁচ চিন্তা করছে, এমন সময় কি নরম স্পর্শ লাগলো তার কাঁধে। লুসি কখন এসে দাঁড়িয়েছে। মেয়ের মুখ দেখেই বাবা বুঝলো যে তার কাছে আর কোনো কথাই গোপন নেই। লুসি বলল, বাবা, বাবা এবার কি হবে? চিন্তা করিস না মা, একটা ব্যবস্থা তো করতেই হবে। তোর মনের কথা আমি বুঝি রে মা। তোর মন এখন জেফারসনের কাছেই পড়ে আছে, তাই তো? থাকবে নাই বা কেন? অনহিরের টুকরো ছেলে, আর সব থেকে বড় কথা হলো ও খ্রিস্টান। মর্মনরা ধর্মের বুলি যতই আওড়াক, খ্রিস্টানদের সঙ্গে এদের কোনো তুলনাই হয় না। শোন, কাল এখান থেকে নেভাদার দিকে একদল লোক যাচ্ছে। আমি তাদেরকে দিয়ে জেফারসনকে একটা খবর পাঠানোর চেষ্টা করব। আশা করছি খবরটা পেলেই ও দৌড়ে চলে আসবে। হ্যাঁ বাবা, ও এলে কিছু একটা উপায় বেরোবেই। উপায় বেরোতেই হবে। এভাবে বাঁচা যায় না। কিন্তু বাবা, আমার না খুব ভয় করছে তোমার জন্য। কত কি কানাঘুষো শুনি, ওরা নাকি কথা না শুনলে ভয়ানক শাস্তি দেয়। অনেক সময় মানুষগুলোকেই লোপাট করে দেয়। আমি তো এখনো ওদের কথা না শোনার মতো কোনো কাজ করিনি লুসি। যদি করি তখন তার বল না হয় বোঝা যাবে। আমাদের হাতে একটা গোটা মাস সময় আছে। মাস শেষ হওয়ার আগেই আমরা উটা ছেড়ে চলে যাব। চলে যাব? তাছাড়া আর কোনো উপায় নেই মা। তোমার খামার বাড়ি, তোমার চাষের কাজ? নগদ টাকা নিয়ে চলে যাব, বাকি সব এখানে থাক না পড়ে। এইভাবে কারোর হুকুম শুনে আর বাঁচতে ভালো লাগছে না। আমি আমেরিকান, স্বাধীনতা আমার রক্তে বইছে। গোলামি আমি মানি না। তখন প্রাণ বাঁচাতে এদের ধর্ম মেনে নিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু মন থেকে আজও এদের রীতিনীতি মানতে পারিনি। আর ওই মুরব্বী ব্রিঘামটা, ওটা যদি আবার এখানে আসে, আমি ওকে গুলি করে উড়িয়ে দেবো। কিন্তু ওরা আমাদের বের হতে দেবে না তো? দাঁড়া না, জেফারসনকে আসতে দে, একটা উপায় ঠিক বেরোবে। আর অত কাঁদিস না। তো জেফারসন যদি এসে তোর চোখের নিচে কালো দাগ দেখে, আমার ওপরেই খাপ্পা হয়ে যাবে।
ভয় পাস না, কিছু হবে না। কথাগুলো বলে জন ফেরিয়ার লুসির মনে সাহস জোগালেও সেদিন রাতে শোয়ার আগে দরজা জানলাগুলোকে খুব ভালো করে বন্ধ করলো। শোয়ার ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা মরচে পড়া শটগানটাকে নামিয়ে পরিষ্কার করে তাতে গুলি ভরে রাখল। দেখি দেখি কি আসে মারতে। পরদিন সকালে উঠেই জন ফেরিয়ার সবার আগে নেভাদাগামী দলের একজনকে দিয়ে জেফারসন হোপের কাছে খবর পাঠালো, সমূহ বিপদ, যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। খামার বাড়ির কাছে ফিরে এসে দেখে বাইরে গেটে দুটো ঘোড়া বাঁধা আছে। বসার ঘরে ঢুকে ফেরিয়ার অবাক, একজন যুবক রকিং চেয়ারটায় গা এলিয়ে বসে আছে, মুখটা লম্বাটে, বেয়াদবের মতো পা দুটো তুলে দিয়েছে স্টোভের ওপরে। আর একজন যুবক জানলার কাছে দাঁড়িয়ে আছে, দু হাত প্যান্টের পকেটে ভরা, চেহারাটা ষাঁড়ের মতো, ঘাড়ে গদ্দানে। মুখ খুলল প্রথমে চেয়ারে বসে থাকা যুবকই। আরে আসুন আসুন, চিনতে পারছেন? আমি জোসেফ স্ট্যাঞ্জারসন। ওই মরুভূমিতে যখন আপনাদের উদ্ধার করা হয়েছিল তখন আমিও উদ্ধারকারীদের মধ্যেই ছিলাম। আর ও হলো সিনিয়র ড্রাইভারের ছেলে। তিনি সবাইকেই এভাবে উদ্ধার করেন, হয়তো সময় লাগে একটু, কিন্তু অবশ্যই করেন। জন ফেরিয়ার স্তম্ভিত দৃষ্টি নিয়ে দুজনকে দেখে চলেছে। দুজনের আগমনের কারণ সে আঁচ করে ফেলেছে এতক্ষণে। স্ট্যাঞ্জারসন আবার বলল, আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমাদের দুজনের মধ্যে আপনি যাকে বেছে নেবেন সেই আপনার মেয়ের পানি গ্রহণ করবে। ড্রেভার জুনিয়রের 7 জন স্ত্রী। আমি অবশ্য এখনো 4টে বিয়েই করেছি, অতএব আমার দাবিটাই একটু বেশি ন্যায্য। আরে আরে কি বলছো ব্রাদার? কার কটা বিয়ে সেটা নিশ্চয়ই কোনো কথা নয়, কে কটা বউ পুষতে পারে সেটাই হলো আসল কথা। যে কারখানা আছে আমার, হ্যাঁ, আমার থেকে যে আমার পকেটের দমটা বেশি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু আমার ভবিষ্যৎ তো তোমার ভবিষ্যতের থেকে অনেক বেশি উজ্জ্বল। বাবা দু চোখ বুঝলেই চামড়ার কারখানা আমার দখলে আসবে। তখন মান, অর্থ সব কিছুতেই আমি তোমার ওপরে। ধার্মিক ক্ষেত্রেও আমার মান বেড়ে যাবে। এত কথা বলে তো কোনো কাজ নেই না। মেয়ে নিজেই নিজের বরকে বেছে নিক নাকি, তার কথাটাই শেষ কথা হোক। দুজনের অসভ্যতা দেখে জন ফেরিয়ার দাঁতে দাঁত পিষছিল, ইচ্ছে করছিল চাবুক দিয়ে দুজনের ছাল ছাড়িয়ে ফেলতে। বহু কষ্টে নিজের ইচ্ছেটা সংবরণ করল সে। যথাসম্ভব মার্জিতভাবেই বলল, দেখো, তোমরা এইভাবে আমার বাড়িতে আর আসবে না। যদি আমার মেয়ে তোমাদের কাউকে ডাকে তবেই এসো, অন্যথা যেন এখানে আর তোমাদের না দেখি। লোকটা কি পাগল নাকি? তারা বাড়ি বয়ে এসে তার মেয়েটাকে উদ্ধার করছে আর আর এভাবে অপমান করে দিল। এই, দরজা দিয়ে নিজেরাই বেরোবে নাকি ঘাট ধাক্কা দিয়ে জানলা দিয়ে বার করব? ফেরিয়ারের মুখটা ক্রমশ কঠিন হয়ে উঠছে, একটা হিংস্র ভাব প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। হাতগুলো উসখুস করছে কিছু একটা করে ফেলার জন্য। দুই যুবক স্পষ্ট বুঝল যে গতিক সুবিধের নয়, দরজা দিয়ে মানে মানে কেটে পড়াই ভালো। দুজনেই বেরিয়ে গেল, পিছু পিছু গেল জনও। জন এবার তাচ্ছিল্যের সুরে প্রশ্ন ছুঁড়ে দিল, দরজা না জানলা বললে না তো? নিজেদের মধ্যে আলোচনা করেই না হয় উত্তরটা দিতে। দেখুন, আপনি শুধু আমাদেরই অপমান করেননি, আমাদের মাসিহা, আমাদের 4 মুরব্বীকে অপমান করেছেন। এর ফল কিন্তু আপনি পাবেন, আর তখন মনে হবে মৃত্যুও ভালো ছিল। স্ট্যাঞ্জারসন ও ড্রেভার চলে যাওয়ার পর জন ফেরিয়ার হতাশভাবে বসে রইল। লুসি পাশে এসে দাঁড়াতে বলল, ওই পশুগুলোর হাতে তোকে তুলে দেওয়ার থেকে ভালো আমি তোকে মেরে ফেলবো। তা যা বলেছ, ওদের বিয়ে করার আগে আমি নিজেই গলায় দড়ি দেব বাবা। তবে তুমি চিন্তা করো না, জেফারসন এসে যাবে এবার। এসে গেলেই মঙ্গল। এরা কখন কি করবে বুঝতে পারা যাচ্ছে না। আমাদের পালাতেই হবে লুসি, পালাতেই হবে।
উটায় মর্মনদের বসতি স্থাপন হওয়ার পর থেকে এমন নজিরবিহীন ঘটনা এই প্রথম ঘটছে। কেউ ধর্মের গোড়ামির বিরুদ্ধে কথা বলেনি এর আগে। ফেরিয়ার ও লুসিকে সাহায্য করার মতো কেউ নেই, তবু ওরা সাহস দেখাচ্ছে। মুরব্বীদের কথা অমান্য করার এমন সাংঘাতিক উদাহরণ অতীতে দেখা যায়নি। এই উপনিবেশে লঘু পাপেই যে ধরনের গুরুদণ্ড হয়ে থাকে, তাতে ফেরিয়ারদের মতন এমন অবাধ্যদের কী শাস্তি হতে পারে তা কল্পনা করাও কঠিন। ধর্মের বিরুদ্ধে ওঠা মাথাকে পায়ে তুলতে বিন্দু মাত্র দ্বিধা নেই মর্মনদের। টাকা পয়সা দিলেও মুক্তি মিলবে না। এর আগেও দেখা গেছে মর্মনদের বিরুদ্ধাচারণ করে অনেক ধনী ব্যক্তি বেমালুম লোপাট হয়ে গেছে। জন ফেরিয়ারের কপালও পুড়বে। অর্থ, বিত্ত, মান, সম্মান কিছুই তাকে রক্ষা করতে পারবে না। জন ফেরিয়ার ভীতু নয়, তার শিরায় উপশিরায় সাহস বইছে। রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার নিয়ে একসময় হেলায় খেলা করেছে সে। কিন্তু তা সত্ত্বেও তার বুক আজ কাঁপছে, গা শিউরে উঠছে অদূর ভবিষ্যতের কথা ভাবলেই। সামনে দুর্দান্ত সিংহ এলেও জন তার সম্মুখীন হতে ভয় পায় না, কিন্তু আগামীতে কি ঘটতে পারে, বিপদ কি রূপ নিয়ে সামনে আসতে পারে তা বোঝা যাচ্ছে না। তাই এত দুশ্চিন্তা, এত উৎকণ্ঠা। লুসির সামনে অবশ্য কিচ্ছুটি বুঝতে দেয়নি জন। তবে লুসিও বড় হয়েছে, পিতার মুখের কাঁপন তার নজর এড়ায়নি। জন ফেরিয়ার জানত যে ব্রিঘাম ইয়াং কিছু না কিছু বলে পাঠাবে, হুমকি আসবে, হয়তো পত্রবাহক চিঠি এনে ধরাবে তার হাতে। সেই হুমকি এলো পরদিনই, তবে একেবারে অপ্রত্যাশিত পথে। সকালে জন ঘুম থেকে উঠে দেখল তার গায়ের চাদরে বুকের ওপর পিন দিয়ে একটা চৌকো কাগজ সাঁটিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে, প্রায়শ্চিত্তের জন্য 29 দিন সময় দেওয়া হলো। তারপর যে কি সেটা আর বলা নেই। কত ক্ষমতা এদের! জন ফেরিয়ারের বাড়ির কাজের লোক কেউ বাড়িতে শোয় না, দরজা জানলা ভেতর থেকে বন্ধ করা থাকে। তা সত্ত্বেও কিভাবে রেখে গেল এই কাগজ? ব্রিঘাম 30 দিন সময় দিয়েছিল, তা থেকে 1 দিন কমে গেল। এমন প্রবল শক্তিশালী লোকটার সঙ্গে কিভাবে টক্কর দেবে জন ফেরিয়ার? রাতের আধারে জনের বুকে ওই কাগজটা না আটকে যদি একটা ছোড়া বিধিয়ে যেত, কিছুই অসম্ভব ছিল না। সকলে জানত কোনো অজ্ঞাত আততায়ীর হাতে ফেরিয়ার নিহত হয়েছে। জন লুসিকে এসব নিয়েও কিছু বলল না, কাগজটা দলা পাকিয়ে ফেলে দিল। কিন্তু পরদিন সকালে যা ঘটল তাতে জনের হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। জন আর লুসি তখন ব্রেকফাস্ট সারতে বসেছে। হঠাৎই লুসির চোখ গেল ঘরের ছাদের দিকে, আর তাকিয়েই সে চমকে উঠল। পোড়া কাঠ কয়লা দিয়ে কেউ সেখানে লিখে রেখে গেছে 28। লুসি কিছু বুঝতে না পারলেও জনের কাছে ব্যাপারটা পরিষ্কার। সেই রাতে জন আর দু চোখের পাতা এক করতে পারল না। হাতে শটগান নিয়ে পাহারা দিল পুরো রাতটাই, কিন্তু কেউ এলো না, কোনো শব্দও হলো না। অথচ সকালে বাড়ির দরজা খুলতেই পাল্লায় রং দিয়ে বড় বড় করে লেখা 27। এইভাবেই দিন কাটতে লাগলো। প্রতিটা রাত ভোর হতেই অতন্দ্র জন ফেরিয়ার আবিষ্কার করতে থাকলো তার রহস্যময় শত্রুর অনুপ্রবেশ। অত্যন্ত দৃষ্টিগোচর স্থানে সে লিখে রেখে যাচ্ছে প্রায়শ্চিত্তের সময় শেষ হতে আর ঠিক কটা দিন বাকি। অষ্টপ্রহর জেগে পাহারা দিয়েও জন ফেরিয়ার কিছুতেই আবিষ্কার করতে পারল না কে কখন কিভাবে পরোয়ানা লটকে যাচ্ছে। আতঙ্ক এক অজগর হয়ে ক্রমশ পেঁচিয়ে ধরতে লাগলো জনের গলা। শিকারী যেভাবে শিকারকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, সেভাবেই সংখ্যাগুলো জনকে তাড়া করে ফিরতে লাগলো শয়নে, স্বপনে, জাগরণে। উদ্ভ্রান্ত জন ফেরিয়ার আর তার কন্যাকে রক্ষার এখন একটাই আশা, জেফারসন হোপ। কিন্তু কোথায় জেফারসন হোপ? দিনের সংখ্যা কমতে কমতে 10-এ এসে ঠেকেছে, অথচ হোপের দেখা নেই। বাড়ির সামনে কোনো গাড়ি গেলে কারোর হাঁকাহাঁকি শুনলেই দৌড়ে যায় জন ফেরিয়ার, ওই বুঝি আমাদের ত্রাতা এসে পড়েছে। কিন্তু হোপের টিকিটিরও দেখা নেই। দিন সংখ্যা কমে একসময় 3-এ এসে ঠেকল। জন ফেরিয়ার সমস্ত আশাই ছেড়ে দিল। ফেরিয়ার এবার হোপের না আসার যুক্তি সাজায়। পাহাড় দিয়ে ঘেরা এই উপনিবেশে আসা সহজ কথা নয়। পাহাড়ি ওই পথ তার কাছে একেবারে অজানা। তাছাড়া হোপ একা,
এমন রহস্যময় শক্তিশালী শত্রুর সাথে কিভাবে লড়বে সে একা? যেসব রাস্তায় এখন যানবাহন পথচারীর যাতায়াত বেশি, সেসব রাস্তায় মুরব্বীদের কথায় পাহারা বসেছে। অনুমতি ছাড়া প্রবেশ প্রস্থান দুই নিষিদ্ধ। জন ফেরিয়ার বুঝল বাঁচার পথ নেই। তবুও সে নিজের সংকল্পে দৃঢ় হয়ে রইল। একদিন সকালে বাড়িতে 2 সংখ্যাটা দেখা গেল। সেই রাতে জন বসে বসে ভাবছে কাল সংখ্যাটা পাল্টে গিয়ে 1 হবে। নির্ধারিত সময়সীমা শেষ হতে বাকি থাকবে একটা দিন। আতঙ্ক কৃষ্ণ গহ্বরের মতো ভাবার শক্তিও শুষে নিচ্ছে। কি হবে ভাবতেই পারছে না বৃদ্ধ জন ফেরিয়ার। তার নিজের যা হয় হোক সে পরোয়া করে না, কিন্তু অমন ফুলের মতো মেয়ে লুসি, তার কি হবে? আর কি কোনো উপায় নেই? টেবিলে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো একদা দুর্ধর্ষ অভিযাত্রী জন ফেরিয়ার। হঠাৎ একটা আওয়াজ কানে এলো, খুব ক্ষীণ, কেউ যেন কোথাও আঁচড়াচ্ছে। খুব আলতো একটা আওয়াজ। এত রাতে কে? শব্দটা সদর দরজার দিক থেকে আসছে। ভালোভাবে ঠাহর করার জন্য জন এবার হলঘরটাতে এসে দাঁড়ায়। থেমে গেছে শব্দটা। কিছুক্ষণ নীরব থাকার পর আবার শুরু হলো। এবারে দরজায় মৃদু টোকা পড়ার মতো শব্দ হচ্ছে। শেষ দিনের সংখ্যাটা লিখতে এলো নাকি এবার গুপ্ত ঘাতক পাঠিয়েছে ব্রিঘ্যাম? প্রতিটা সেকেন্ড এখন জন ফেরিয়ারের কাছে এক একটা যুগ বলে মনে হচ্ছে। কি ভীষণ রুদ্ধশ্বাস অবস্থা। জন আর সহ্য করতে না পেরে খিল নামিয়ে দরজাটা খুলে দিল। সামনে কেউ নেই। নিশুতি রাতের পরিষ্কার আকাশে তারাগুলো নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে ঝকমক করে। জন বাগানের দিকে তাকালো, সেখানেও কেউ নেই। ডাইনে বায়ে দেখে মাটিতে চোখ পড়তেই জন অবাক হয়ে গেল। একজন শটান শুয়ে আছে, হাত দুটোকে লম্বা করে বাড়িয়ে দিয়ে। আতকে উঠে জন চিৎকার করে ফেলতো, কোনো ক্রমে নিজেকে আটকালো। ভাবল হয়তো নিদারুণভাবে আহত কেউ কিংবা মুমূর্ষু কোনো রোগী সাহায্য প্রার্থনা করছে। কিন্তু শুয়ে থাকা লোকটা এবার আচমকাই সাপের মতো বুক ঘষে ঘষে হলঘরে ঢুকে পড়ল। তারপর উঠে দাঁড়িয়ে জনকে টেনে দরজা বন্ধ করে দিল। মাই গড হোপ, তুমি তুমি এইভাবে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিছু খাবার হবে? হ্যাঁ, আমি আগে কিছু খেতে চাই। 2 দিন কিছু খাইনি। জন ফেরিয়ারের রাতের খাবার তখন টেবিলেই রাখা ছিল। হোপ সময় নষ্ট না করে তুলে নিল মাংস আর রুটি। লুসি কোথায়? ও কেমন আছে? লুসি ঠিক আছে, কিন্তু কি বিপদ নিয়ে যে আমরা দিন কাটাচ্ছি হোপ, তোমায় বলে বোঝাতে পারবো না। জানি আপনাদের বাড়ির চারিদিকে পাহারা বসেছে, তবে আমার মতো শিকারীকে আটকাতে পারে এমন চোখ ওদের নেই। হোপের কথায় কিছুটা আশ্বস্ত হলো জন ফেরিয়ার। হোপের খাওয়া শেষ হতে ফেরিয়ার আবেগের বশে হোপের হাতটা চেপে ধরল, বলল, হোপ, এই দুর্দিনে তুমি ছাড়া নেই কেউ পাশে দাঁড়াবার। আপনি শান্ত হন। দেখুন, আপনি আমার কাছে শ্রদ্ধার পাত্র, তবে লুসির জন্য এই বিপদের মুখোমুখি হতে আমি পরোয়া করি না। লুসিকে কেউ কিছু করতে চাইলে তাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। কিন্তু এখন উপায় কি হোপ? যেহেতু আজ শেষ দিন, তাই আজ রাতের মধ্যেই আমাদের এখান থেকে পালাতে হবে। শুনুন, ইগল রাভিনে আমি 2টো ঘোড়া আর একটা খচ্চর বেঁধে রেখে এসেছি। আচ্ছা, আপনার সঙ্গে নগদ টাকা পয়সা কিছু আছে? $2000 মোহর আছে, আর নোটে আছে প্রায় 5000। আচ্ছা বেশ, ওগুলো আপনি নিয়ে নিন। আমার কাছেও কিছু টাকা পয়সা আছে। আমরা পাহাড়ি পথ বেয়ে কার্সন সিটি অবধি চলে যাব। নিন, এবার লুসিকে ডাকুন। আর আপনার চাকর বাকররা এখানে নেই তো? না, ওরা সব আউট হাউসে শোয়। যাক, বাঁচা গেল। জন ফেরিয়ার গেল লুসিকে জাগিয়ে তুলতে। জেফারসন হাতের কাছে খাবার দাবার যা কিছু পেল তা পুঁটলিতে বেঁধে নিল। একটা পাথরের কুঁজোর মধ্যে জল ভরে নিল।
হোপ জানে পথে জল মিলবে না। এরই মধ্যে জন আর লুসি চলে এলো। লুসিকে দেখেই উষ্ণ আলিঙ্গন করল জেফারসন হোপ। দীর্ঘ বিরহের পর দুই মন আবার এক হলো। হোপ শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। সদর দরজা বা খিড়কি দিয়ে বেরোনো যাবে না, চারিদিকে প্রহরা। ক্ষেতের দিকে জানলাটা দিয়ে বেরোতে হবে, তাহলেই ওদের নজর এড়ানো সম্ভব। মাঠ পেয়ে রাস্তায় পৌঁছলেই ব্যাস। 2 মাইল দূরের র্যাভিনে আমার বাহন রাখা আছে। সেখান থেকে যাত্রা শুরু করলে ভোরের আগেই আমরা পাহাড়ি পথের অর্ধেকটা পার করে ফেলব। যদি ওরা পথ আটকায়? পথ আটকায়? আটকালে লড়তে হবে। মরলে 4-5 জনকে মেরে মরব। ফেরিয়ারের বাড়ির সব আলো নিভে গেছে। ফেরিয়ার এখন জানলা দিয়ে পাশের ক্ষেতটার দিকে তাকিয়ে রয়েছে। তারই জমি, চিরদিনের জন্য এই সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। অবশ্য এই দিনটার জন্য সে নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করেছে। নিজের মেয়ের সুরক্ষা আর অসম্মানের জন্য ইহজাগতিক যে কোনো সম্পদ সে ত্যাগ করতে পারে। কি সুন্দর শস্যক্ষেত, মৃদুমন্দ বাতাস বইছে, থেকে থেকে দুলে উঠছে শস্যরাজি। কে বলবে এমন সুন্দর দৃশ্যপটের পিছনেই লুকিয়ে রয়েছে খুনির দল? মুহূর্তে তারা এমন সুন্দর ছবিকে রক্তাক্ত করে দেবে। তবে জেফারসন হোপ তাদের হাল হদিশ জানে, তাই মাথা ঠান্ডা রেখেছে। ফেরিয়ার, হোপ এবং লুসি যাত্রার জন্য প্রস্তুত হলো। টাকা পয়সার থলিটা জন ফেরিয়ার নিজের কাছেই রাখল। খাবারের পোঁটলা আর জলের পুজোর ভার রইল হোপের ওপর। লুসির দায়িত্বে রইল তার নিজের ব্যবহারের কিছু সরঞ্জাম আর দামি গয়নার বাক্স। এবার অপেক্ষা, কখন আকাশে একটা মেঘ দেখা যাবে। আকাশের তারার দল মেঘে ঢাকা পড়তেই রুদ্ধশ্বাসে মাটিতে প্রায় বুকে হেঁটে 3 জনের শস্য ক্ষেতের ধারে এসে পড়ল। ক্ষেতের মধ্যে ঢুকতে যাবে এমন সময় ফেরিয়ার ও লুসিকে থামিয়ে মাটিতে শুইয়ে দিল জেফারসন। ওদের দুজনের পাশে নিজেও শুয়ে পড়ল মরার মতো। বুড়ো জেফারসন মাঠে ঘাটে ঘোরে, তার প্রতিটা ইন্দ্রিয় প্রবলভাবে সজাগ। নিশ্চয়ই কিছু একটা আঁচ করেছে সে। জেফারসন মাটিতে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মাত্র কয়েক গজ দূরে ডেকে উঠল একটা পাহাড়ি পেঁচা। সামান্য তফাতে ডেকে উঠল আর একটা নিশাচর। একই রকমের ডাক। জেফারসনরা ক্ষেতের যে ফাঁকটার মধ্যে দিয়ে ঢুকতে যাচ্ছিল, সেখানে আবির্ভূত হলো একটি অবয়ব। আবার পেঁচার ডাক শোনা গেল। তবে এই ডাক কোনো সত্যিকারের পেঁচার নয়। ক্ষেতের মধ্যে আবির্ভূত ছায়ামূর্তি ডাকছে। আধারের মধ্যে থেকে আর একজন বেরিয়ে এলো। শোনো, আগামীকাল মাঝরাতে নিশাচর পাখি 3 বার ডাকার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, ব্রাদার ট্রেভারকে আমি জানিয়ে দেবো। ডিও, ব্রাদার ট্রেভার যেন সবাইকে জানিয়ে দেয় 927 725। দুজনে দুটো সংখ্যা পরস্পরকে বলেই একে অপরের কাছ থেকে দূরে সরে গেল। সংখ্যাগুলো আসলে সংকেত। লোক দুটোর পায়ের শব্দ মিলিয়ে যেতেই জেফারসন আবার উঠে পড়ল। এবার এগোতে হবে। বুকে ভর দিয়ে ওই ক্ষেতের ফাঁকটায় ঢুকে পড়ল তারা। যতটা সম্ভব নিঃশব্দে দ্রুত এগোনো যায়। লুসি মাঝে মাঝে হাঁপিয়ে উঠতে লাগলো। জেফারসন তখন তাকে পাঁজা কোলা করে তুলে নিল। বেশ খানিকটা দ্রুততার সঙ্গে এগোনোর পর জন ফেরিয়ারও কাহিল। হাঁপাতে হাঁপাতে বলল, ও বাবা, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আমাদের আশেপাশে পাহারা দিচ্ছে ওরা। পা না চালালে আমরা এখান থেকে আর বেরোতে পারবো না। যাচ্ছে যাচ্ছে। শহরে পৌঁছানোর আগে একটা পাকদণ্ডী পথ পাহাড়ের দিকে চলে গেছে এঁকে বেঁকে। 3 জনে সেই পথটাই ধরল। সামনে অন্ধকার। আঁকা বাঁকা পায়ে হাঁটা পথটা গিয়ে মিশেছে গিরিপথে। গিরিশিখরগুলো মধ্যে মধ্যে মাথা তুলে আছে। সেখানেই দাঁড়িয়ে আছে এই 3 জনের বাহন। এইসব পথঘাট জেফারসন হাতের তালুর মতো চেনে। বিরাট বিরাট পাথরের চাই। সেগুলোকে পাশ কাটিয়ে একটা পাহাড়ি নদীর খরস্রোত পেরিয়ে ওরা 3 জন পৌঁছলো বাহনগুলোর কাছে। জায়গাটা বড় বড় পাথর দিয়ে ঘেরা।
বাইরে থেকে পশুগুলোকে দেখাই যায় না। 3টে জিপ ঠায় দাঁড়িয়ে রয়েছে, কখন মনিব আসবে। লুসিকে খচ্চরটার পিঠে তুলে দেওয়া হলো। 2টো ঘোড়ার একটায় বসলো জন ফেরিয়ার আর একটা জেফারসন হোপ। দুর্গম পাহাড়ি পথে যাত্রা আবার আরম্ভ হলো। প্রকৃতি কতভাবে চলার পথে বাধা হতে পারে তার ধারণা না থাকলে এই পথ চলা অসম্ভব। একদিকে নিশ্চল সাধকের মতোই স্থিতপ্রজ্ঞ বিরাট পাহাড় মাথা তুলে রয়েছে, এবড়ো খেবড়ো তার গা কালো, কঠিন, অমসৃণ, জায়গায় জায়গায় প্রচণ্ড ধারালো। অন্যদিকে মাটিতে ছড়িয়ে রয়েছে বড় বড় পাথরের খণ্ড, এগোনো যায় না, নামেই গিরিপথ, আসলে কোনো পথই নেই। ওই পাথরের ফাঁক দিয়ে দুজনেই পাশাপাশি চলা যায় না। পরপর সারি বেঁধে চলেছে 3 জনের বাহন। নিতান্ত দায়ে না পড়লে এই ভয়াবহ পথে কেউ পা রাখে না। তবে এই 3 পলাতকের মনে কষ্টের বদলে এখন আনন্দই। পথ যতই কঠিন হোক, বিপদের যতই সম্ভাবনা থাকুক, এক পা করে এগোতে এগোতে তাদের মন ফুর্তিতে নেচে উঠছে। প্রতিটা পদক্ষেপে নেমে যাচ্ছে বুকের পাথর, ফেলে আসছে পিছনের অথই দুঃস্বপ্ন। তবে এখনও তারা মর্মন্দের এলাকা পেরোয়নি। চলতে চলতে লুসি হঠাৎ ঘাড় তুলে দেখল অনেকটা উঁচুতে একটা বিশাল পাথরে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন পাহারাদার। পাথরটার নিচ দিয়েই গেছে পথটা। পলাতক 3 জনের অবয়ব দেখতে পেয়ে সেই পাহারাদার হাঁক দিল। তোমরা কারা? ভরাট কণ্ঠের চিৎকার অনুরণিত হতে লাগলো গিরিপথের ভিতরে। ঘোড়ার জিনে ঝোলানো রাইফেলটা একবার স্পর্শ করে জেফারসন হোপ বলল, নেভাদার অভিযাত্রী। অন্ধকারেও বোঝা গেল প্রহরী সন্তুষ্ট হয়নি এই উত্তরে। সে ঝুঁকে পড়েছে, বন্দুকের ট্রিগারে আঙুল রেখেছে। কার হুকুমে চলেছো? 4 মুরব্বির হুকুমে। ফেরিয়ারের মাথা এবার দ্রুত কাজ করেছে। সে জানে 4 মুরব্বির বাক্য মর্মনদের কাছে বেদ বাক্যের সমান। প্রহরী সজোরে চিৎকার করল, 9 to 7। 7 to 5। এই সংকেত কিছুক্ষণ আগেই শুনেছিল তারা। হোপ মনে রেখেছিল সংখ্যাটা, তাই এই যাত্রায় রক্ষা। আপনাদের যাত্রা নির্বিঘ্ন হোক। 3 জন আবার এগোতে থাকলো। সামনের পথ অনেক বেশি প্রশস্ত। এবার অশ্ব দুটি তাদের গতিবেগ বাড়ালো। খচ্চরটিও দৌড়তে শুরু করলো। পিছনে পড়ে রইল মর্মনদের পাহারাদার। আর ভয় নেই, মর্মনদের ভূমির অন্তিম প্রহরীকে পেরিয়ে এসেছে ওরা। আগামী পথ মুক্তির বাতাস বয়ে নিয়ে আসছে। সারা রাত তাদের পথ চলতে হলো। অজস্র বিপদ, অগুন্তি বাধা। কোথাও পথ বলতে কিছুই নেই, কোথাও আবার আলগা পাথর যে কোনো মুহূর্তে সরে গেলেই একটা বিপদ ঘটে যাবে। বেশ কয়েকবার রাস্তাও হারিয়ে ফেলল তারা। তবে জেফারসনের এসব অভ্যেস আছে, তাই পথ খুঁজে পেল আবার। অবশেষে ভোরের আলো ফুটল। চোখের সামনে উদ্ভাসিত হলো অবাক করা দৃশ্যপট। যেদিকেই তাকাও শুধু পাহাড় আর পাহাড়। গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে দূর দিগন্ত পর্যন্ত। দেখলে মনে হয় আদি নেই, অন্ত নেই। পূব আকাশে সূর্য উঁকি দিল। অরুণ আভা যখন বরফ তাজা শিখরগুলোকে স্পর্শ করল, তখন ধরা দিল এক অনুপম দৃশ্য। সে দৃশ্য বর্ণনার অতীত। তা দেখে 3 জনের মন থেকে সমস্ত ক্লান্তি, সমস্ত ভয় মুছে গেল। নতুন উদ্যম জাগল অন্তরে। পথে একটা খরস্রোতা নদী পড়ল। পাথরের ফাঁক দিয়ে কুল কুল করে বয়ে চলেছে সে নদী। ঘোড়া দুটো আর খচ্চরটা সেখানে জল খেল। সেই ফাঁকে 3 জনে প্রাতরাশটা সেরে ফেলল। লুসি আর জন একটু জিরিয়ে নেওয়ার কথা তুলতেই একেবারে রে রে করে উঠল জেফারসন। না না, এখানে একদম থামা চলবে না, ওরা এসে পড়বে। একবার কারসন সিটিতে আমরা ঢুকে পড়ি, তারপর সেখানে যত খুশি জিরোবেন। ওখানে কেউ আমাদের টিকিটাও ছুতে পারবে না।
সারাদিন ধরে পথ চলল তিনজন পলাতক। সময়ের নিয়ম মেনে আবার অন্ধকারের চাদরে গা ঢাকা দিল পর্বতরাজি। জেফারসনের হিসেব বলল প্রতিপক্ষ এখনও 30 মাইল পিছিয়ে রয়েছে, সুতরাং নিশ্চিন্তে চলতে লাগলো তারা। পথে একটা প্রকাণ্ড পাথর আবিষ্কার করলো তারা, যেটা ঝুলে থেকে মাথা বাঁচানোর মতো আশ্রয় সৃষ্টি করেছে। সে রাতের মতো তারা সেখানেই সেঁধিয়ে গেল। কনকনে হাওয়ার দাপট এখানে কম। পাশাপাশি বসে থেকে একে অপরের গায়ের ওম নিয়ে সারা রাত কাটিয়ে দিল তারা। ভোরের আলো ফোটার আগেই শুরু হলো তাদের যাত্রা। তবে মর্মনরা যে পিছু নিয়েছে এমন কোনো চিহ্ন তারা দেখতে পেল না। জেফারসন আশায় বুক বাঁধতে শুরু করে দিয়েছিল, শত্রুপক্ষ আর কিছুই করতে পারবে না। কিন্তু হায় জেফারসন, মর্মনদের অ্যাভেঞ্জিং অ্যাঞ্জেলসের সাংগঠনিক শক্তির ধারণা তার ছিল না। তাদের হাত কত অবধি পৌঁছতে পারে তা কল্পনারও অতীত। এখন বেলা 12টা বাজছে। আজ 2 দিন হলো তারা মর্মনদের এলাকা ছেড়েছে। ওদের সঙ্গের খাবার শেষ হয়ে এসেছে, তবে তা নিয়ে বিন্দুমাত্র ঘাবড়ায়নি জেফারসন। সে দক্ষ শিকারী। যতক্ষণ তার রাইফেলে গুলি আছে আর এই পাহাড়ে জীবজন্তু রয়েছে, ততক্ষণ না খেয়ে মরতে হবে না। সমুদ্রপৃষ্ঠ থেকে এই এলাকাটা প্রায় 5000 ফুট উঁচুতে। ঠান্ডা হাওয়া বইছে, কিছু তাপ দরকার। শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালল জেফারসন। ঘোড়া দুটোকে আর খচ্চরটাকে বেঁধে রেখে লুসি এর জন ফেরিয়ারকে বলে বন্দুক নিয়ে বেরোলো সে। পাহাড়ের গা বেয়ে উঠতে লাগলো শিকারের সন্ধানে। পাহাড়ের গা বেয়ে প্রায় মাইল 2 পথ চলে এসছে জেফারসন, কিন্তু শিকারের দেখা নেই। পথে গাছের ভাঙা ডাল কিংবা গাছের ছালে নখের আঁচড় দেখে বুঝেছে যে জায়গাটা আসলে ভাল্লুকদের স্বর্গরাজ্য। ইতিমধ্যে প্রায় 2.5 ঘন্টা কেটে গেছে। শিকার করার মতো প্রাণী না পেয়ে এবার ফিরে যাবে ভাবছে, এমন সময় ওপর দিকে তাকাতেই হোপের বুকটা আনন্দে নেচে উঠল। 300-400 ফুট ওপরে একটা পাথরের ধারে একখানা পাহাড়ি ভেড়া দাঁড়িয়ে আছে। তবে ভেড়ার শিং জোড়াই দৃশ্যমান। হয়তো ওই ভেড়ার পিছনে আরও ভেড়ার পাল রয়েছে। হোপ পাহাড়ের গায়ে গা লাগিয়ে লক্ষ্য স্থির করল। তাক করে ট্রিগার টিপতেই গুড়ুম করে শব্দ হলো, আর ধূপধাপ করতে করতে ভেড়াটার নিথর দেহ উপত্যকায় নেমে এলো। অত বড় ভেড়াটাকে বয়ে অমন 2-2.5 মাইল পথ ফেরা অসম্ভব। জেফারসন কোমর থেকে ছুরি বের করে দাপনা আর পাঁজরের বেশ খানিকটা মাংস কেটে নিল। সন্ধে নামতে খুব বেশি দেরি নেই, ফিরতে হবে। কিন্তু ফিরতে গিয়ে কিছুটা এগোতেই বুঝল চেনা জানা পথের গণ্ডি অনেক আগেই পেরিয়ে এসেছে। পথ হারিয়ে ফেলেছে পার্বত্য গোলকধাঁধায়। উপত্যকার বুক থেকে একাধিক সংকীর্ণ পথ পেরিয়েছে। সবকটাকেই দেখতে একই রকম, আলাদা করে চিনে রাখার মতো বিশেষত্ব কিছুই নেই। ওরই মধ্যে একটা পথ বেছে নিল জেফারসন। কিন্তু কিছুটা এগোতে এমন একটা খরস্রোতা পাহাড়ি নদীর ধারে গিয়ে পৌঁছল যে বোঝাই গেল ভুল পথে চলে এসেছে। আবার আগের জায়গায় ফিরে এলো, আবার আর একটা পথ ধরল, কিন্তু পরিণাম একই, ভুল পথ। অবশেষে একটা চেনা গিরিবর্তের সন্ধান পেয়ে গেল হোপ। এদিকে আঁধার নেমেছে। অন্ধকারে ক্রমশ অস্পষ্ট হতে থাকা আবহে সম্বল শুধু সাহস। পা ক্লান্ত, কাঁধে শিকার করা মাংসের ভার। শুধু মনের জোরে এগিয়ে চলল সে। লুসির জন্যে অনেক খাবার নিয়ে যাচ্ছে। বাকি পথে আর খাদ্যের অভাব হবে না। এখন সে যেখানটায় এসে দাঁড়িয়েছে, উপত্যকার এই খাদ্রার মুখেই লুসি আর ফেরিয়ারকে বসিয়ে রেখে গিয়েছিল হোপ। এত অন্ধকারের মধ্যেও খাড়া পাহাড়টার মাথা দেখে সে চিনে ফেলল। জেফারসন বেরিয়েছিল 5-6 ঘন্টা আগে। নিশ্চয়ই লুসি চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। জেফারসন এবার 2 হাত মুখের কাছে জড়ো করে ডাক দিল, আনন্দের ডাক,
সাংকেতিক, যার অর্থ আমি এসে গেছি। পাহাড়ের গায়ে গায়ে ধাক্কা খেয়ে ডাকটা অনুরণিত হলো। একটু অপেক্ষা করলো হোপ উত্তরের জন্য, কিন্তু কোনো পাল্টা ডাক এলো না। আবার সাংকেতিক শব্দ করলো হোপ। এবারেও শুধু তার করা শব্দই ফিরে এলো তার কাছে, আর কোনো উত্তর নেই। কোথায় গেল লুসি আর ফেরিয়ার? একটা অজানা আতঙ্ক জেফারসনকে ভীত এবং সতর্ক করে তুলল একই সঙ্গে। কাঁধ থেকে মাংসের বোঝাটা ফেলে দিয়ে সে ছুট দিল সামনের দিকে। একটা মোড় ঘুরতেই হোপ নিজেদের আশ্রয়স্থলটা দেখতে পেল। এখানেই আগুন জেলে দুজনকে বসিয়ে রেখে গিয়েছিল সে। ছাইচাপা আগুন দেখতে পাচ্ছে, কিন্তু গনগনে আঁচ নেই। হিসেব মতো সে চলে যাওয়ার পরই বোধহয় এই আগুনে নতুন কাঠকুটো পড়েনি। জেফারসন খেয়াল করল জায়গাটা আশ্চর্য রকমের নীরব। এতক্ষণে নজরে পড়ল ঘোড়া দুটোকে এবং খচ্চরটাকেও দেখা যাচ্ছে না। মানে জেফারসনের অনুপস্থিতিতে এমন কিছু ঘটে গেছে যা সকলকে গ্রাস করেছে, কোথাও কোনো চিহ্ন রেখে যায়নি। হতভম্বের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল জেফারসন হোপ। এমন অপ্রত্যাশিত আঘাত সে কল্পনাও করতে পারেনি। হাতের রাইফেলটায় ভর দিয়ে দাঁড়িয়ে না থাকলে সে মাথা ঘুরে পড়ে যেত। তবে এভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকলে চলবে না। নিজেকে সামলাতে কিছুটা সময় নিল হোপ। তারপর একটা আধ পোড়া কাঠের টুকরো আগুনের অবশেষে ফেলে ফুঁ দিয়ে আগুনটাকে আবার উস্কে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল অগ্নিশিখা। জেফারসন এবার সেই আলোতেই নিজেদের আস্তানাটা পর্যবেক্ষণ করতে লাগলো। মাটিতে অনেকগুলো ঘোড়ার খুঁড়ের ছাপ। তার মানে অশ্বারোহীদের একটা বড় দল এসে অতর্কিতে আক্রমণ চালিয়েছিল। দুজনে কিছুই করতে পারেনি, স্বাভাবিক। জেফারসন এই আশায় বুক বাঁধল যে ঘোড়সাওয়ারের দল দুজনকে টানতে টানতে নিয়ে গেছে সল্ট লেক সিটির দিকে। আর ঠিক তখনই তার চোখে পড়ল একটা জিনিস। একটু দূরে একটা মাটির ঢিবি, লাল মাটির। এটা তো আগে ছিল না। কেউ সদ্য একটা গর্ত খুঁড়ে আবার তাতে মাটি চাপা দিয়েছে। কাছে গিয়ে হোপ দেখল সেটা একটা কবর। একটা লাঠি পুঁতে দিয়ে গেছে। লাঠির ডগাটা চিরে এক ফালি চৌকো কাগজ গুঁজে দেওয়া হয়েছে। কাগজটায় লেখা আছে, জন ফেরিয়ার, সল্টলেক সিটির প্রাক্তন বাসিন্দা, মৃত্যু 4 আগস্ট 1860। এতক্ষণ ধরে আপনারা শুনলেন আ স্টাডি ইন স্কারলেটের 5ম পর্ব। 5ম পর্বের জন্য শ্রোতা বন্ধুদের দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। অনিচ্ছাকৃত এই দেরির জন্য বিভা ক্যাফে ক্ষমা প্রার্থী। তবে সাহিত্যপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। বাংলা সাহিত্যে সম্ভবত প্রথমবার গল্পে মাল্টিপল প্যারালাল ন্যারেটিভ বা এন্ডিং, রহস্য, রোমাঞ্চ, প্রেম, কল্পবিজ্ঞান, অ্যাডভেঞ্চার সব মিলেমিশে একাকার। গল্পের সঙ্গে তাল মিলিয়ে দৌড়তে বাধ্য হবে পাঠকদের মগজাস্ত্র। কোডেক্স গিগাস, শয়তানের বাইবেল, কিছু অবান্তর মিথের পিছনে লুকিয়ে রাখা ব্রহ্মাণ্ড তোলপাড় করে দেওয়া বিজ্ঞান, দেবতা দানবের সমুদ্র মন্থনে উঠে আসবে আবার সেই মহার্ঘ। পাঠকদের বুদ্ধিমত্তার ওপর চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে আসছে বিভা পাবলিকেশনের অন্যতম ড্রিম প্রজেক্ট রহস্য ত্রিবেণী 2। প্রজেক্ট রহস্য ত্রিবেণী 2 এর ব্যাপারে বিস্তারিত জানতে চোখ রাখুন বিভা পাবলিকেশনের অফিসিয়াল ফেসবুক পেজে। আ স্টাডি ইন স্কারলেটের 6ষ্ঠ তথা অন্তিম পর্ব নিয়ে ফিরব কিছুদিনের মধ্যেই। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।